বন্যেরা বন্যের সুন্দর, শিশুরা মাতৃকুড়ে, এই বিখ্যাত প্রবাদ বাক্যটির যিনি লেখক, যিনি এই কথাটি যে বই লিখেছেন, সেই বইটি এবং সেই বইটির লেখক এই মুহূর্তে আমার হাতে। বইটির নাম পালামৌ, লেখক সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। পালামৌ একটি ভ্রমণ কাহিনী। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় একটি বই লিখেই বাংলা সাহিত্যে যার নাম চিরভাস্বর করে রেখেছেন। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট ভাইয়ের নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পারিবারিকভাবেই তারা আসলে সাহিত্যিক, তবে তিনি অন্য বই লিখেননি। ওনার দুইটা বই, এই মুহূর্তে অন্য বইটার নাম মনে পড়ছে না। একটা বই পালামৌ, যেটা বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনী, এবং এই বই বন্যেরা বন্যের সুন্দর, শিশুরা মাতৃকুড়ে, সেই বাক্যটি পাওয়া যায়। তো আমার কাছে যে বইটি আছে সেটি ঢাকা বইমেলা 2020 সালে বইমেলা থেকে কিনা। ইহা আব্দুল্লাহ আবু সাইদ স্যারের বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে বইটি কিনেছিলাম। এর প্রচ্ছদ করেছেন ধ্রুবেশ, এই প্রচ্ছদটি করেছেন ধ্রুবেশ। আবারও বলছি, পালামৌ বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনী। তো পালামৌ সম্পর্কে যদি আরেকটু বলি, পালামৌ ভারতের ঝাড়খণ্ডের একটি রাজ্য। পালামৌ নামে ভারতের ঝাড়খণ্ডে একটি জঙ্গলও রয়েছে। তো লেখক সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় পালামৌ ভ্রমণ করেছেন। যখন ভ্রমণ করেছেন তিনি তখনই এই বইটি লিখেননি, লিখেছেন আরও অনেক পরে। তিনি এই বইয়ে 6টি প্রবন্ধ আকারে এই ভ্রমণ কাহিনীটি লিখেছেন। প্রতিটি প্রবন্ধের শুরুতে এরকম কিছু কথা তিনি তুলে ধরেছেন। আমি একটু পরে শোনাতে চাই এবং পালামৌ নিয়ে আপনাদের সাথে আলাপ করতে চাই। পালামৌ, এই বইটির পালামৌ যে বইটি আমার হাতে আছে, যেটি 2020 সালে আমি সংগ্রহ করেছি, কিন্তু বইটি প্রকাশ হয়েছে 2020-এ 5ম সংস্করণ, প্রকাশক মোহাম্মদ আলাউদ্দিন সরকার, বিশ্ব সাহিত্য কেন্দ্র। এই বইটির ভূমিকা লিখেছেন আহমদ মাজাহার। তো বইটির ভূমিকাতে যে কথাগুলো আছে আমি একটু পরে শোনাতে চাই। বাংলা সাহিত্যের প্রথম সফল ভ্রমণ কাহিনীর বিস্ময়কর লেখক সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1834 সালে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অগ্রজ। সঞ্জীব চন্দ্রের রচনার মৌলিকতা, চিত্রবহুলতা, কবিত্ব, দীপ্তি সত্যিকার অর্থে ব্যতিক্রমী। বঙ্কিমচন্দ্রের সমসাময়িক না হয়ে কিছুকাল আগের লেখক হলো, তার নাম হয়তো বাংলা সাহিত্যে আরও শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতো। একাধারে ঔপন্যাসিক, প্রবন্ধকার ও সম্পাদক ছিলেন তিনি। তো উপন্যাস লেখক কিংবা সম্পাদক হিসেবে তার যে খ্যাতি, তার চেয়ে অনেক বেশি খ্যাতিমান তার এই পালামৌ। 1880 থেকে 82 সালে এই বইটি তিনি লিখেছেন নামের ছোট্ট ভ্রমণ কাহিনী লেখক হিসেবে। আর বলতে চাচ্ছি না, পালামৌ সম্পর্কে আমরা বুঝিয়ে গেলাম যে বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য ভ্রমণ কাহিনী, প্রথম ভ্রমণ কাহিনী। তো পালামৌ বইটির প্রথম যে প্রবন্ধ, প্রথম প্রবন্ধতে বলা আছে, বহুকাল হইল আমি একবার পালামৌ প্রদেশে গিয়েছিলাম। প্রত্যাগমন করিলে পর সেই অঞ্চলের বৃত্তান্ত লিখিবার নিমিত্ত 2-1 বন্ধুবান্ধব আমাকে পুনঃ পুনঃ অনুরোধ করিতেন। আমি তখন তাহাদের উপহাস করিতাম, এক্ষণে আমার কেউ অনুরোধ করে না, অথচ আমি সেই বৃত্তান্ত লিখিতে বসে আছি। এক্ষণে আমায় কেউ অনুরোধ করে না, অথচ আমি সেই বৃত্তান্ত লিখিতে বসে আছি। তাৎপর্য, বয়স, গল্প করা এই বয়সের রূপ। কেউ শুনুন বা না শুনুন, বৃদ্ধ গল্প করেন। অনেক দিনের কথা লিখিতে বসে আছি, সকল স্মরণ হয় না। পূর্বে লিখিলে যা লিখিতাম, এক্ষণে যে তাহাই লিখিতেছি এমত নহে। পূর্বে সেই সকল নির্জন পর্বত, কুসুমিত কানন প্রভৃতি যে চক্ষে দেখিয়াছিলাম, সে চক্ষু আর নাই। এখন পর্বত কেবল প্রস্তরময়, বন কেবল কণ্টকাকীর্ণ, অধিবাসীরা কেবল পদাচারী বলিয়া স্মরণ হয়। অতএব যাহারা বয়গুণে কেবল শোভা সৌন্দর্য প্রভৃতি ভালোবাসেন, বৃদ্ধের লেখায় তাহাদের কোনো প্রবৃত্তি পরিতৃপ্ত হইবে না। কথা বুঝতে পারছেন? মানে তিনি যখন ভ্রমণ করেছেন তখন লেখেন, আর অনেক পরে তিনি লিখতে শুরু করেছেন। যখন ভ্রমণ করেছিলেন তখন বন্ধুরা বলতেন, এই তোর ভ্রমণ কাহিনী লেখ, পালামৌ লেখ, এরকম অনেকেই বলতেন। কিন্তু তিনি যখন লিখতে বসছেন বয়স্ককালে, তখন তাকে আর কেউ অনুরোধ করে না, কিন্তু তখন সে লিখছে। কারণ বৃদ্ধ বয়সে গল্প বলাটাই এক ধরনের স্বভাব, এই গল্প শুনুক আর না শুনুক। তো পালামৌ এভাবে বিভিন্ন প্রবন্ধ, মানে পার্ট বাই তিনি লিখেছেন। আমি দ্বিতীয় পার্টের প্রথম অংশ বলছি। সেকালের হরকরা নামক ইংরেজি পত্রিকায় দেখিতাম কোনো একজন মিলিটারি সাহেব প্যারেড, বৃত্তান্ত, ব্র্যান্ডের বাদ্যচর্চা প্রভৃতি নানা কথা পালামৌ হইতে লিখিতেন। আমি তখন ভাবিতাম, পালামৌ প্রবল শহর, সাহেব সমাকীর্ণ সুখের স্থান। তখন জানিতাম না যে পালামৌ শহর নয়, একটি প্রকাণ্ড পরগনা মাত্র। শহর সে অঞ্চলে নাই, নগর দূরে থাকুক, তথায় একখানি গণ্ডগ্রামও নাই।
কেবল পাহাড় ও জঙ্গলে পরিপূর্ণ। যেটা বললাম, পালামৌ ভারতের ঝাড়খণ্ডের একটি রাজ্য, সেখানকার ঝাড়খণ্ড রাজ্যের একটি জেলা, সেখানে পালামৌ একটি জঙ্গল আছে। সেটা নিয়ে উনি আগে পালামৌ সম্পর্কে বিভিন্ন কথা শুনতেন, কিন্তু নিজে ভ্রমণ করে সেখানে কি দেখেছেন সেটা তিনি এখানে বললেন। পাহাড় আর জঙ্গল বললে কে কি অনুভব করেন বলিতে পারি না। যাহারা কৃষ্ণচন্দ্র কর্মকার কৃত পাহাড় দেখে আছেন, আর যাহাদের গৃহপার্শ্বে শ্রীগাল শান্তি সংবাহক ভাট বেরান্ডার জঙ্গল আছে, তাহারা যে এ কথা সমগ্র অনুভব করিয়া লইবেন, ইহার আর সন্দেহ নাই। কিন্তু অন্য পাঠকের জন্য সেই পাহাড় জঙ্গলের কথা কিঞ্চিত উত্থাপন করা আবশ্যক হইয়াছে। সকলের অনুভব শক্তি তো সমান নহেন। রাঁচি হইতে পালামৌ যাইতে যাইতে যখন বাহকগণের নির্দেশ মতো দূর হইতে পালামৌ দেখিতে পাইলাম, তখন আমার বোধ হইল যেন মর্তে মেঘ করিয়াছে। আমি অনেকক্ষণ দাঁড়ায় সেই মনোহর দৃশ্য দেখিতে লাগিলাম। ওই অন্ধকার মেঘ মধ্যে এখনই যাইব এই মনে করিয়া আমার কত আহ্লাদ হইতে লাগিল। কতক্ষণে পৌঁছিব মনে করিয়া আবার কতই ব্যস্ত হইলাম। পরে 4-5 ক্রোশ অগ্রসর হইয়া আবার পালামৌ দেখিবার নিমিত্ত পালকি হইতে অবতরণ করিলাম। তখন আর মেঘ ভ্রম হইল না, পাহাড়গুলি স্পষ্ট চেনা যাইতে লাগিল, কিন্তু জঙ্গল ভালো চেনা গেল না। তাহার পরে আরো 1-2 ক্রোশ অগ্রসর হইলে তামাব্র অরণ্য চারিদিকে দেখা যাইতে লাগিল। কি পাহাড়, কি তলস্থ স্থান, সমুদয় যেন মেঘদের কুঞ্চিত লোমরাজি দ্বারা সর্বত্র সমাচ্ছাদিত ভূত হইতে লাগিল। শেষে আরো কিছু দূর গেলে বন স্পষ্ট দেখা গেল। পাহাড়ের গায়ে নিম্নে সর্বত্র জঙ্গল, কোথাও আর ছাদ নাই। মানে মেঘের রাজ্যে কিন্তু অনেক দূর থেকে দেখা যায় ওই যে পাহাড়, কিন্তু যেতে যেতে অনেক দূর, অনেক ক্রুশ কিন্তু যাওয়া লাগে। এরকম তিনিও দূর থেকে দেখে এরকমটা বলছেন আর যাচ্ছেন, যেতে যেতে সেটা বর্ণনা করছেন। বইটি সাধু ভাষায় লেখা, সেই জন্য পড়তে একটু কষ্ট হয়, যদিও সাধু ভাষা আমার পড়তে খুব ভালো লাগে, কিন্তু কিছু কিছু শব্দ একটু এখানে কঠিন, যেটা এই যে তামাব্র বললাম, একটা তামাব্র। তৃতীয় প্রবন্ধে তিনি বলেছেন, পূর্বে একবার লাতেহান নামক পাহাড়ের উল্লেখ করিয়াছিলাম, সেই পাহাড়ের কথা আবার লিখিতে বসে আছি বলিয়া আমার আহ্লাদ হইতেছে। পুরাতন কথা বলিতে বড় সুখ, আবার বিশেষ সুখ এই যে আমি শ্রোতা পাইয়াছি। 3-4টি নিরহ ভদ্রলোক বোধ হয় তাহাদের বয়স হইয়া আসিয়াছে, পুরাতন কথা বলিতে শীঘ্র আরম্ভ করিবেন এমন উমেদ রাখেন। বঙ্গদর্শনে আমার লিখিত পালামৌ পর্যটন করিয়াছেন, আবার ভালো বলিয়াছেন। মানে উনি এটি বঙ্গদর্শন পত্রিকায় পার্ট বাই পার্ট লিখেছেন, সেখানে কিছু লোক তার প্রশংসা করেছেন এবং পরবর্তী আরও শোনার জন্য ওনাকে চিঠি দিয়েছেন। সেই প্রেক্ষাপটে আবার তিনি লিখতে বলছেন তৃতীয় প্রবন্ধে এটা। চতুর্থ প্রবন্ধে শুরুতে বলেছেন, আবার পালামৌর কথা লিখিতে বসে আছি, কিন্তু ভাবিতেছি এবার কি লিখি, লিখিবার বিষয় এখন তো কিছুই মনে হয় না, অথচ কিছু না কিছু লিখিতে হইতেছে। বাঘের পরিচয় তো আর ভালো লাগে না, পাহাড় জঙ্গলের কথাও হইয়া গিয়াছে, তবে আর লিখিবার আছে কি? পাহাড় জঙ্গল বাঘ এই লইয়াই পালামৌ। যে সকল ব্যক্তিরা তথায় বাস করে তাহারা জঙ্গলি কুৎসিত কথাকার জানোয়ার, তাহাদের পরিচয় লেখা বৃথা। কিন্তু আবার মনে হয় পালামৌ জঙ্গলে কিছুই সুন্দর নাই, একথা বললে লোকে আমায় কি বিবেচনা করিবে। সুতরাং পালামৌ সম্বন্ধে 2টি কথা বলা আবশ্যক। একদিন সন্ধ্যার পর চিক পর্দা ফেলিয়া তাঁবুতে একা বসিয়া সাহাবি ডঙ্গে কুকুরি লইয়া ক্রীড়া করিতেছি, এমতো সময় একজন কে আসিয়া বাইর হইতে আমাকে ডাকিল, খাঁ সাহেব। আমার সর্বশরীরে জ্বলে উঠিল। এখন হাসি পাই, কিন্তু তখন বড় রাগ হইয়াছিল। রাগ হইবার অনেক কারণও ছিল। কারণ নং 1, এই যে আমি মান্য ব্যক্তি, আমাকে ডাকিবার সাধ্য কাহার? আমি যাহার অধীন, অথবা যিনি আমার অপেক্ষা অধিক প্রধান, কিংবা যিনি আমার বিশেষাত্মীয়, কেবল তিনি আমাকে ডাকিতে পারেন। অন্য লোকে শুনুন বলিলে সহ্য হয় না। যাই হোক, তিনি মনে করিয়া আবার সেগুলো স্মৃতিচারণ করে লিখেছেন, এবং তার লেখার ঢং হচ্ছে হাস্যরসাত্মক, মজার ছলে লেখা। কিছুটা মানে রস দিয়ে তিনি লেখার চেষ্টা করেছেন। পালামৌ ভ্রমণ কাহিনী একটি জায়গার বর্ণনা করবেন, তার সাথে বর্তমান সময়ের, মানে তিনি যখন লিখতেছিলেন সেই সময়ের কিছু প্রেক্ষাপট নিয়ে অতীতের কিছু স্মৃতিচারণ করে রসত্ব ভেদনে তিনি লিখেছেন, যেটা আমার পড়তে ভালো লেগেছে। আমি এই বইটি 2020 সালে পড়েছিলাম, তারপর এখন সেই জন্য আমি প্রত্যেকটা প্রবন্ধের প্রথম পাঠগুলো পড়ে শোনাতে চেয়েছি। 6টি পর্ব এখানে আছে। এখন পঞ্চম প্রবন্ধের প্রথম প্যারাটি একটু পড়ে শোনাতে চাই। ফুলের নৃত্য, মানে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আসলে উনি কীভাবে লিখেছেন ধরনটা। আর ভ্রমণ কাহিনী তো বুঝতে পারছেন, পালামৌ একটি জঙ্গলের বর্ণনা আছে, পালামৌ দেশের বর্ণনা আছে, কীভাবে গিয়েছেন, কার সাথে দেখা হয়েছে, কোথায় দেখা হয়েছে, কী কথা হয়েছে, কী দেখেছেন। যে হোটেলে ছিলেন সেই হোটেলের সামনে তার সাথে লোক দেখা করতে আসছে, তিনি সেখানে বর্ণনা করেছেন, এই আর কি।
তো সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয় হচ্ছে পালামৌ বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনী লিখেছেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। তিনি পত্রিকা সম্পাদনা করেছেন, কিন্তু তার চেয়ে বড় কথা তিনি খুব বেশি বই লেখেন নাই, 2টা বই মাত্র লিখেছেন, পালামৌ অন্য আরেকটি বই। তো এই 2টি বই দিয়ে তিনি কিন্তু বাংলা সাহিত্যে নিজেকে চিরজীবন্ত করে রেখেছেন। পঞ্চম প্রবন্ধ কুলের নৃত্য সম্বন্ধে যৎকিঞ্চিত বলা হয়েছে, এবার তাহাদের বিবাহের পরিচয় দিতে ইচ্ছা হইতেছে। কুলের অনেক শাখা আছে, আমার স্মরণ নাই, বোধহয় যেন উরাং, মুন্ডা, খেরোয়ার, দুসাদ এই 4ই জাতি তাহাদের মধ্যে প্রধান। ইহার এক জাতির বিবাহ আমি বরযাত্রী হইয়া কত দূর গিয়াছিলাম, বরকতরা আমার পালকে লইয়া গেল, কিন্তু আমায় নিমন্ত্রণ করিল না। ভাবিলাম না করুক, আমি রবাহুত যাইব। সেই অভিপ্রায় অপরাহ্নে পথে দাঁড়িয়ে থাকিলাম, কিছুক্ষণ পরে দেখি পালকিতে বর আসিতেছে, সঙ্গে 10-12 জন পুরুষ আর 5-6 জন যুবতীরাও বরযাত্রী। পুরুষেরা আমায় কেউই ডাকিল না, স্ত্রীলোকের চক্ষু লজ্জা আছে, তারা হাসিয়া আমায় ডাকিল, আমিও হাসিয়া তাহাদের সঙ্গে চলিলাম। ষষ্ঠ প্রবন্ধ এবং লাস্ট প্রবন্ধ, যেটার প্রথম প্যারায় আছে, বহুকালের পর পালামৌর সম্বন্ধে 2টি কথা লিখিতে বসে আছি। লিখিবার একটা উজর আছে। একসময় একজন বধির ব্রাহ্মণ আমাদের প্রতিবাসী ছিলেন। অনবরত গল্প করা তাহার রূপ ছিল। যেখানে কেউ একা আছে দেখিতেন, সেইখানে গিয়া গল্প আরম্ভ করিতেন। কেউ তাহার গল্প শুনিত না, শুনিবারও কিছু তাহাতে থাকিত না, অথচ তাহার স্থির বিশ্বাস ছিল সকলে তার গল্প শুনিতে আগ্রহ করে। একবার একজন শ্রোতা রাগ করিয়া বলিয়াছিলেন, আর তোমার গল্প ভালো লাগে না, তুমি চুপ করো। কালা ঠাকুর উত্তর করিয়াছিলেন, তাহা কেমন করিয়া হইবে, এখনো যে গল্পের অনেক বাকি। আমার সেই ওজন, যদি কেউ পালামৌ পড়িতে অনিচ্ছুক হন, আমি বলিব যে তা কেমন করিয়া হইবে, এখনো যে পালামৌর অনেক কথা বাকি। এই বলিয়া তিনি আবার পালামৌ লেখা শুরু করিয়াছেন। পালামৌর সর্বশেষ যে লেখাটি, এই বই এখানে 40টি পেজ, 40টি পেজের 40তম পাতার সর্বশেষ অল্প একটু লেখা। এখানে বলেছে, দেশি মদের আর একটা দোষ, ইহার নেশায় হাত পা দুয়ের একটি ভালো চলে না, কিন্তু বিলাতি মদে পা চলুক বা না চলুক, হাত বিলক্ষণ চলে। বিবিরা তাহার প্রমাণ দিতে পারেন। বুঝি আজকাল আমাদের দেশেরও 2-4 ঘরে গৃহিণীরা ইহার সপক্ষে কথা বলিতে পারেন। বিলাতি পদ্ধতি অনুসারে প্রস্তুত করিতে পারিলে মোয়ার ব্রান্ডি হইতে পারে, কিন্তু অর্থ সাপেক্ষ। একজন পাদ্রী আমাদের দেশি জাম হইতে শ্যাম্পেন প্রস্তুত করিয়াছিলেন, অর্থাভাবে তিনি তা প্রচলিত করিতে পারেন নাই। আমাদের দেশি মদ একবার বিলাতে পাঠাইতে পারিলে জন্ম সার্থক হয়, অনেক অন্তর্জ্বালা নিবারণ হয়। মদের একটি ঘটনা দিয়ে এখানে তিনি শেষ করেছেন পালামৌ। 40 পেজের এই বইটি ঢাকা বইমেলা থেকে 2020 সালে কিনেছিলাম, বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে, মাত্র 70 টাকা বইটির দাম। পালামৌ আমি পড়ে খুব মজা পেয়েছি, কারণ ইহাতে হাস্যরসাত্মকভাবে তিনি ভ্রমণ কাহিনীটা বর্ণনা করেছেন। তো যাই হোক, এরকম মাঝে মাঝে ভিডিও করি ভ্রমণ কাহিনী। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।